বন্ধুরা, আমি যখন শহরে কলেজে পড়াশোনা করতাম তখন আমার একজন বান্ধবী ছিল। বান্ধবীর নাম ছিল রূপা, আর ওদের বাড়ি ছিল শহরে। বন্ধুরা, আমার বান্ধবীর এখন বিয়ে হয়ে গেছে আর আমাদের পড়াশোনাও শেষ। বন্ধুরা, সেদিন আমার বান্ধবী রূপার বিয়েতে ওর ভাই আমার সঙ্গে এমন একটি কাজ করে বসবে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। আমি সেদিন মুখ ফুটে আমার বান্ধবীর কাছে এই ঘটনা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু কি এক কারণে আমি বলতে পারলাম না। যাই হোক বন্ধুরা, এমন অস্বস্তিকর ঘটনা এর আগে আমার জীবনে কখনো ঘটে নাই। আমি স্কুল থেকে কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু জীবনেও এরকম সমস্যার সম্মুখীন আমি হয় নাই। আমার বান্ধবী রূপা ছিল আমার একজন বেস্ট ফ্রেন্ড। ও আমাকে কলেজে সব কিছুতেই হেল্প করতো, নোটস, তারপরে থাকা খাওয়া, আমার টাকা পয়সা শর্ট পড়লেও ও আমাকে হেল্প করতো। আর আমি ছিলাম বন্ধুরা একজন গ্রামের মেয়ে। আমি শহরে পড়াশোনা করতাম, কারণ আমাদের এলাকাতে ভালো তেমন কোনো কলেজ ছিল না। আর তাছাড়া সবাই বলতো আমি নাকি শহরেই কলেজে পড়াশোনা করতাম, এই জন্য আমি শহরেই ঠিকঠাক সব কিছু করে নিলাম। সেখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি, কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাকে বলেছিল ওর বিয়েতে যদি আমি না যাই তাহলে ও বিয়ের পিড়িতে বসবে না। আমাদের দুজনের ভিতরে এত ভালো একটা সম্পর্ক ছিল। যাই হোক বন্ধুরা, আমার নাম হচ্ছে লতা। আমার মা বাবা খুব ভালোবেসে আদর করেই আমার এই নামটা লতা রেখেছিল। তো বন্ধুরা, আমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটাকে আমি একটি দুর্ঘটনাই বলবো। কেননা আমি আমার বান্ধবী রূপার বাইকে কখনোই চিনতাম না বা ওইরকম পছন্দও করতাম না। দু একবার আমাদের হোস্টেলে এসেছিল ওর বোনকে দেখার জন্য। তখন আমি ওকে দেখেছিলাম, ও আমাকে দেখেছিল, কিন্তু ওইভাবে আসলে আমাদের কোনো সম্পর্ক বা ওকে আমি তেমন ভালোভাবে চিনিও না। যাই হোক, তাহলে একদম শুরু থেকে শুরু করতেছি বন্ধুরা, আর তোমরা ধৈর্য ধরে একেবারে শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমরা অনেক বেশি বিনোদন পাবে, অনেক মজা পাবে। তাহলে শুরু করি। যাই হোক বন্ধুরা, আমার পরিবার হচ্ছে একটা গ্রামের পরিবার, আর আমি মূলত এই গ্রামেই বেড়ে উঠেছি। এই গ্রামেরই একটা প্রাথমিক বিদ্যালয়ে আমি 10 পাস করেছি। কিন্তু আমার মা বাবা কৃষক হলেও তারা চাচ্ছিলেন আমি যেন একটু ভালোভাবে পড়াশোনা শেষ করি, এবং আমাকে নিয়ে তাদের অনেক বেশি স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব। কিন্তু আমাদের গ্রামে ওইরকম কোনো কলেজ ছিল না, আর যেটা ছিল সেটা হচ্ছে শহর অঞ্চলে। আর আমি চলে গেলাম সেই শহরে, কিন্তু এই শহরে আমাদের আত্মীয় স্বজন কিংবা পরিচিত তেমন কেউ থাকে না, যার কারণে আমার একটু সমস্যা। কিন্তু আমি কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর সেইখানে আসলে আমার হোস্টেলে থাকা আমি শুরু করলাম। আমি এখন 3 মাস পর একবার বাড়িতে আসতাম বা 6 মাস পর একবার আসতাম। কিন্তু হোস্টেলে থাকাকালীন সময় ওই শহরেরই স্থানীয় একটা বাসিন্দা, একটা মেয়ে, তার নাম ছিল রূপা। ও আমাকে বেশ কিছুতে হেল্প করতো। তাছাড়া প্রায় সময় ও আর আমার ক্লাস একই জায়গায় ছিল, আমরা পাশাপাশি বসতাম, আর সেখান থেকেই আমরা একে অন্যের ফ্রেন্ড হয়ে যাই। তারপর ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরও অনেক গুণ বেড়ে যায়। তারপর আমরা সেই সম্পর্কটাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে আমরা সম্বোধন করি। তখন বন্ধুরা, ও আসলে কোনো কিছু খাবার খেলে আমাকে দিয়ে খাইতো, আমি কোনো কিছু ভালো মন্দ খেলে ওকে আমি দিয়ে খেতাম। তাছাড়া আমরা কোথাও ঘুরতে গেলে দুজন একসঙ্গে যেতাম। আমাদের পরীক্ষা হলে বা যত কিছুই হোক না কেন আমরা একসঙ্গেই থাকতাম। তাছাড়া আমাদের কলেজ প্রায় 5 বছর আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি। কিন্তু ওর পরিবার থেকে রিসেন্ট একটা বিয়ের আলাপ হচ্ছে, আর সেইটা হচ্ছে ওর জন্য বিয়ের পাত্র দেখা হচ্ছে। ও চেয়েছিল আমার মতো ডাক্তার হতে, কিন্তু ও ডাক্তার হবে, কিন্তু সেটা হচ্ছে বিয়ের পর। আসলে ওর স্বামী হচ্ছে একজন প্রবাসী, তো ওনারা যেহেতু ছুটির জন্য এসেছে আবার চলে যাবে, তো তারা চাচ্ছে পারিবারিকভাবে তাদের বিয়ের কাজটা সেরে নিতে, এবং বিয়ের কাজটা সেরে নেওয়ার পর রূপা আবার স্বাভাবিকভাবে সে তার জীবনযাপন যেভাবে চলতেছিল, পড়ালেখা স্বামীর বাড়ি থেকেও সে করতে পারবে। কিন্তু এদিকে আমার মা বাবা আমার বিয়ে টিয়ে তারা এখন দিবেন না, আমি ডাক্তার হব তারপর।
যাই হোক, আমি ডাক্তারের খুব কাছাকাছি পর্যায়ে চলে গেলাম। হঠাৎ করে আমার বান্ধবী রূপা তার বিয়ের একটা ইনভিটেশন কার্ড আমাকে দিল এবং ও আমার হোস্টেলে আসলো এবং আমাকে বলল, শোন বান্ধবী, তুই যদি আমার বিয়েতে না যাস তাহলে আমি বিয়ে করব না, কারণ তুই হলি আমার কলেজ লাইফের সবচাইতে সেরা মুহূর্তগুলো আমি কাটিয়েছি তোর সঙ্গে। শোন, তোকে ছাড়া আমি আমার জীবনের কোনো কিছুই ভাবতে পারি না, ঠিক আছে? তাছাড়া আমরা একসঙ্গে ডাক্তার হব, এই তো আমাদের পড়াশোনা শেষ। অলরেডি আমরা কিন্তু মেডিকেল স্টুডেন্টও পড়াশোনা শুরু করে দিয়েছি। তো আমরা তখন কলেজের পড়াশোনা শেষ করে আমি বাড়ি চলে যাই। আর কিছুদিন পর আমি চাকরির জন্য ভাইবা দিতে আবার শহরে যাব। এরই মধ্যে আমার বান্ধবী রূপা আমাদের গ্রামের বাড়িতে আসলো। আমার মা বাবার কাছে থেকে ও আমাকে নিতে আসলো এবং আমার মা বাবাকে বলল আমি যেন ওর বিয়েতে যাই, না গেলে আমার মা বাবার অনেক বেশি খবর আছে। তো যাই হোক, আমার আব্বু তারা আমাকে পারমিশন দিল, যেহেতু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তাছাড়া আমার বাবা মা রূপাকে অনেক ভালো মেয়ে বলে জানে এবং আমাকে ওর বিয়ের সমস্ত দায়িত্ব ও নিজেই আমাকে দিল এবং শহরে যাওয়ার জন্য আমাকে আসলে পারমিশন দিয়ে দিল। তারপর আমি গেলাম ওর সঙ্গে, সেদিন রাতেই চলে গেলাম শহরে। যাওয়ার পর ওর ভাই ছিল মূলত নাজমুল অন্নাম। ওর ভাই মূলত ওর বিয়ের সমস্ত গার্জিয়ান, কারণ ওর বাবা নেই। ওর ভাই বিয়ের সমস্ত দায়িত্ব সব কিছু সামলাচ্ছে, আর পাশাপাশি ও আমাকে ছোটোখাটো একটা দায়িত্ব দিয়েছে যেন আমি সব কিছু সামলাতে পারে। তো যাই হোক, ওর বান্ধবী হিসেবে তো আমি এইটুকু তো করতেই পারি। তাছাড়া এইটা খুব একটা বেশি বড় একটা কাজ না। আমিও সেই দায়িত্ব মোতাবেক চলা শুরু করে দিলাম। কিন্তু বন্ধুরা, আমাকে বিভিন্ন শপিং মলে যেতে হচ্ছে। আমার বান্ধবী, ওর ভাই, আমি আমার বান্ধবী রূপার জন্য শাড়ি দেখা, গহনা দেখা, জুতো পছন্দ করা এবং ও কি ড্রেস পরবে গায়ে হলুদে এবং সব কিছু জুয়েলারি থেকে শুরু করে একটা বিয়ের কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু যেতে হয় এবং আমি কিন্তু সেই সমস্ত সব কিছুর দায়িত্ব কিন্তু ওর ভাইয়ের সঙ্গে পালন করতেছি। একদিন আমরা একটা শহরের শপিং মলে গিয়েছিলাম। সেদিন আমার বান্ধবী রূপা আমাদের সাথে ছিল না। ওর ভাই আর আমি একটা বাইকে করে গিয়েছিলাম। আসার সময় খুব বেশি রাত হয়ে গিয়েছিল। তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তখন নাজমুল আমাকে বলল, আপু, যদি তুমি কোনো কিছু মনে না করো, চলো, যেহেতু বৃষ্টি এসেছে আর এই অবস্থায় বাইক নিয়ে তো যাওয়া একদমই পসিবল না। আমরা ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, চলো আমরা ওই রেস্টুরেন্টে আগে খাবার খেয়ে আসি, একটা কফি খাই, তাহলে বৃষ্টির সময় ভালো লাগবে। আমি বললাম, হ্যাঁ, কফি খাওয়া যায়। তারপর আমি নাজমুলের সঙ্গে গেলাম, সেখানে একটা কফি খেলাম। যাওয়ার পর হঠাৎ করে ওয়েটার আমার উপরে কফি ফেলে দিল। আমি বুঝলাম না আচমকা কেন এমনটা হলো। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গেলাম। যাওয়ার পর সেখানে নাজমুল আমার পিছনে আসলো, এসে বলল, আরে আপু, তোমার জামাটা তো একদম বড় গেছে। এই কথা বলে নাজমুল আমাকে যে মগ দিয়ে আমার জামাটা একটু পরিষ্কার করে দিবে, ও মগের পানি পুরো ঢেলে দিল, দিয়ে বলতেছে, আয় হায় আপু, তোমার সঙ্গে আজকে কেন এমন হচ্ছে? এই কথা বলে ও আমাকে একটা চেঞ্জিং রুমে নিয়ে গেল। ওদের হোটেলের একটা পার্সোনাল রুম আছে, যেটাতে কাপড় চোপড়, ড্রেস চেঞ্জ করা যায়। যেহেতু এটা একটা শপিং মল, আর এই মলের ভিতরে মূলত একটা কফি হাউস, একটা রেস্টুরেন্ট। তারপর আমি সেইখানে কাপড় চেঞ্জ করতেছিলাম। নতুন একটা কাপড় আমি কিনেছিলাম, সেই কাপড়টা এখন আমি পরতেছিলাম। আর অমন সময় বন্ধুরা, আসলে আমার বান্ধবী রূপার ভাই নাজমুল ও আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে আমার গালে, চোখে, মুখে বেশ কয়েকটা চুমু দিয়ে দিল। আমি বললাম, আরে নাজমুল, তুমি এটা কি করতেছ? ও তখন আমাকে বলল, আপু, আমি তো তেমন কিছু করতেছি না, তোমাকে একটু ভালোবাসা দিচ্ছি। আপু, তুমি জানো আজকে তোমাকে বেশ সুন্দরী লাগতেছে। আমি বললাম, তুমি না আমাকে আপু ডাকো, তাহলে এটা তুমি কি করলে? সে আমাকে তখন বলল, আরে তোমার ছোট ভাই হিসেবে কি তোমাকে একটা কিস করতে পারি না আমি? এইটুকু অধিকার কি আমার নেই? আমি তখন আর কোনো কিছু মনে করলাম না, যেহেতু ছোট ভাই বলেছে। তখন আমি যখন কাপড় চেঞ্জ করতেছিলাম, আমি খেয়াল করলাম ও পিছন থেকেই সব কিছুই লক্ষ্য করতেছে। আমি একটু বিষয়টা ফলো আপ করলাম।
তারপর আমি কাপড়টা চেঞ্জ করে আসার পর দেখলাম বৃষ্টি অনেকটাই কমে গেছে। তখন আমি ওকে বললাম, চলো আমরা এখানে বসে না থেকে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় যাওয়া যাবে। তারপর ওর বাইকের পেছনে উঠে আমি চলে আসলাম। ও বাইক চালানো অবস্থায় যখন মাঝে মধ্যে আইল্যান্ড আসতো, ও তখন একটু হার্ড করে ব্রেকটা দিত, আর আমার বুকটা ওর পিঠের উপরে গিয়ে দাপ করে লাগতো। আমি বুঝতাম ও এই বিষয়টা ইচ্ছে করেই করতেছে। যাই হোক, আমি আর কোনো কিছু বললাম না। তারপর বন্ধুরা আমি চলে গেলাম। এইভাবে বাড়ির সবাই যখন গায়ে হলুদ নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় আসলে কোনো জায়গায় সেদিন নাজমুলকে দেখতেছি না। ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার সবাই এসে বসে আছে। তখন রূপা আমাকে বলতেছে, এই আমার ছোট ভাই নাজমুলকে দেখেছিস? ওকে তো কোথাও দেখতেছি না। আমি তখন বললাম, আরে ও আসবে, তুই অনুষ্ঠান কর। মেহমান বরা বাড়ি। আমি ছাদের উপর গিয়ে দেখলাম ও সেখানে একা একা বসে আছে। আমি ওখান নাজমুলকে বললাম, কি নাজমুল, তোমার বড় আপুর আজ বাদে কাল বিয়ে হয়ে যাবে বলে তোমার মন খারাপ হচ্ছে? টেনশন করো না, তোমার বড় আপু ওই বাড়িতে গিয়ে শুধুমাত্র 3 মাস সংসার করবে। আমি আমার বান্ধবীর ভাই নাজমুলকে তখন বুঝাচ্ছিলাম, দেখো আসলে বোনের বিয়ে সত্যি অনেক কষ্টদায়ক। তোমার বোন আবার ফিরে আসবে, সে তো আবার একেবারেই চলে যাচ্ছে না। তাছাড়া সে কয়দিন পর ডাক্তারি পড়াশোনা করবে। এই নিয়ে তুমি মন খারাপ করো না। আমি এই কথা বলাতেই আমি দেখলাম আমার বান্ধবী রূপার ছোট ভাই নাজমুল এই কথা বলার শুরুতেই সে আমাকে বুকে চেপে জড়িয়ে ধরল। আমি হয়তো ভেবেছিলাম যে সে আমাকে সেদিন আসলে একটু আবেগ প্রবণতা হয়ে সে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল। আমি তখন সেই মুহূর্তটা সেটাই চিন্তা করতেছিলাম যে হয়তো সে আবেগ হয়ে আছে, তার বোন বিয়ে হয়ে যাচ্ছে, তার বোন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আজকে রাতে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। হয়তো তার মনে একটু কিছুটা কষ্ট জমেছে। এই কষ্ট বলার জন্য হয়তো সে আমাকে এইভাবে জড়িয়ে ধরেছে। আচ্ছা, আমিও তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে জড়িয়ে ধরা ছেড়েই আমাকে আবারও বেশ চুমু দেওয়া শুরু করে দিয়েছে। এই কথা আমি হঠাৎ করেই নাজমুলকে বললাম, তুমি এটা কি করতেছো? তুমি না আমাকে আপু বলে ডাকো, আমি না তোমার বোনের মতো? তাহলে তুমি এটা কি শুরু করে দিয়েছ? কিন্তু নাজমুল তখন আমার কোনো কথাই শুনল না। সে ওই রাতে আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটাবে যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই, বা আমি বাস্তবে এর আগে কখনো এরকম একটা বিষয় আমি আসলে নোটিশ করতে পারি নাই। তখন সবাই আসলে গায়ে হলুদ নিয়ে ব্যস্ত সময় পার করতেছিল। সবার চোখে মুখে ছিল আনন্দ। বিয়ে বাড়ি, সবাই চারিদিকে হইচই, আনন্দ উল্লাস ফুর্তি, চারিদিকে শুধু এইটাই। আর তখন রাত ছিল প্রায় গভীর। রাত 12টার চেয়ে প্রায় 1টার উপরে বেজে যাচ্ছে। কিন্তু আমি আর নাজমুল আমরা দুজনে ছিলাম বাসার ছাদের উপর। সাধারণত সিঁড়িতে গেট, যেটা দরজা, করিডোর, এটা লাগানো ছিল, যেই কারণে আমাদেরকে যে বিরক্ত করবে বা ওইভাবে কেউ একজন ডিস্টার্ব করবে এইরকম আসলে কেউ ছিল না। যাই হোক, তখন আমার সঙ্গে এই ঘটনা ঘটানোর পর আমিও অনেকটা আসলে অবাক হয়েছিলাম, অনেকটা চমকপ্রদই হয়েছিলাম যে এরকম একটা সিচুয়েশান, এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে। বিশেষ করে এইটা আমি কখনোই আসলে বুঝতে পারি নাই। আসলে আমি এসেছিলাম আমার বান্ধবীর বিয়েতে তাকে একটু সান্ত্বনা দিব, বা তাকে একটু বিয়ের অ্যারেঞ্জে সব কিছু আমি হেল্প করব, কারণ ওর বাবা নেই। কিন্তু আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যাবে যেটা আমি কখনোই মন থেকে আসলে কি বলবো আপনাদের মেনে নিতে পারি নাই। এরপর সে ওই রাতে প্রায় 2 ঘন্টা আমার সঙ্গে ছাদে জোরপূর্বক এরকম একটা কাজ করলো। আমার কাছে একবার মনে হচ্ছিল আমি আমার বান্ধবী রূপার কাছে ওর ভাইয়ের সবকিছু বলে দিব,
আবার কেন জানি মনে হলো না, আমার এই সামান্য একটা কথা বলতে গিয়ে যদি এই বিয়ের আসলে ইমেজটা নষ্ট হয়ে যায়, বা এটা একটা মান সম্মানেরও একটা প্রশ্ন। না, যা হয়েছে হয়েছে, তা আমার ভিতরে থাক। হয়তো বান্ধবীকে কোনো একদিন আমি বলবো না, কিন্তু এখন বললে হয়তো বিয়ের আনন্দটা সবার মাটি হয়ে যাবে। আমি আসলে ঠিক বুঝলাম না যে আমার বান্ধবীর ভাই, ওর বোনের বিয়ে হচ্ছে, যেই জায়গায় ও একটু দায়িত্ব নিয়ে সব কাজ করতেছে, সেই জায়গায় ও আমাকে কেন এমন কাজ করলো। পরের দিন আমার বান্ধবীর বিয়ে হয়ে গেল। সবাই বিয়েতে প্রচুর মজা করেছে, অনেক আনন্দ করেছে। আমিও বেশ আনন্দ করেছি, এনজয় করেছি। আমার বান্ধবী যখন স্বামীর ঘরে তার গাড়ি করে সে চলে গেল, তখন আসলে সবাই অনেক বেশি কষ্ট হচ্ছিল, আমারও খুব বেশি কষ্ট হচ্ছিল। যাক, আমার বান্ধবী চলে যাওয়ার ঠিক 2 ঘন্টা পর আমি নাজমুলকে বাসায় পেলাম। ও কাজ করতেছে। তখন নাজমুলকে আমি বললাম, নাজমুল, তোমার সঙ্গে আমার কথা আছে, এখনই ছাদে আসো। নাজমুল বলল, আপু আমি আসতেছি, আমাকে 5টা মিনিট সময় দাও। আমি গেলাম। যাওয়ার পর আমি নাজমুলকে জিজ্ঞাসা করলাম, নাজমুল, আমি তোমাকে খুব বুদ্ধিমান একটা ছেলে আমি তোমাকে ভাবতাম, মনে করতাম, কিন্তু সেদিন রাতে তোমার এই সমস্ত কাজকর্ম দেখে সত্যি তোমাকে আমার কিছু বলার নেই। তোমার বড় বোনের বিয়ে হচ্ছে, কোথায় তুমি সব দায়িত্ব নেবে? তুমি তোমার বোনের বান্ধবীর সঙ্গে এমনটা তুমি করতে পারলে? তুমি আমাকে আপু বলে ডাকো না? তুমি না আমার ছোট ভাই? তুমি জোরপূর্বক ওই দিন আমার ইজ্জত নষ্ট করেছ। এখন আমি এই মুখ আমি কাকে দেখাবো বলো? আমি তোমার বোনের কাছে কিছু এখনো বলিনি। আমি তার কাছে সব কিছু বলতে চেয়েছিলাম। আমি তোমার মতো অকৃতজ্ঞ না। আমি তোমাদের পরিবারটাকে ভালোবাসি। তোমার বোনের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে বিদায় আমি তোমার এই কুকীর্তির কথা তোমার বোনকে আর বললাম না। না হলে আমার চাইতে খারাপ মনে হয় কেউ আর হতো না। সেদিন আমি নাজমুলকে এই কথাগুলো বলার পর নাজমুল তখন আমাকে বলতেছিল, আপু আমি কি করব বলো তো? আমি যখন আপুকে দেখতে কলেজে যেতাম, জানো, আমি আপুকে দেখার জন্য কলেজে যেতাম না, আমি তোমাকে দেখার জন্য কলেজে যেতাম। আসলে তুমি আমার থেকে খুব একটা বেশি বড় না, তারপরও আমি তোমাকে সম্মান দেই। আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আমি রূপা আপুর বয়ে কখনোই সেই কথাটা তোমাকে বলতে পারি নাই। লতা আপু, বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। তুমি জানো, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই তোমার ছবি দেখে টাস্কি খেয়ে গেছে। সবাই তোমার প্রেমে একেবারে পুরো হাবুডাবু খাচ্ছে। আর আমি তোমাকে নিয়ে কত রাত স্বপ্ন দেখেছি। সেদিন রাতে তুমি যখন আমার কাছে আসলে, ওই মুহূর্তে তুমি আমাকে কি বলেছিলে আমার সেদিন কোনো কিছুই মনে ছিল না। সেদিন আমি তোমাকে বুকে জড়িয়ে মনে হচ্ছিল এইটা যেন আমার জীবনের সবচাইতে একটা শান্তির জায়গা। আমি আমার শান্তির জায়গাতে আছি। আর তাই সেদিন রাতে তোমাকে আমি ওইভাবে জড়িয়ে ধরে আমার আসলে হার্টবিট, আমার শরীর মুহূর্তের মধ্যেই তখন গরম হয়ে যায়। আমি তখন কি করব কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর তাই তো সেদিন আমি সিঁড়ির দরজাটা লাগিয়ে আমি তোমার সঙ্গে জোরপূর্বক এমনটা করি। আর আমি জানি, যেহেতু তুমি তোমার বান্ধবীকে খুব বেশি ভালোবাসো, আমাদের পরিবারটাকেও তুমি খুব বেশি পছন্দ করো, আমাদের পরিবারের সমস্যা হোক এমন কোনো কিছু তুমি চাইবে না। তুমি চাইলেও তখন আমার আপুর কাছে বা আমার মায়ের কাছে কারো কাছে তুমি এই গোপন বিষয়টা তুমি বলবে না। আর সেদিন আমি এই জন্যই এই বিষয়টাকে আমি কাজে লাগিয়েছি। তখন আমি ওকে বললাম, হ্যাঁ, পছন্দ একজন আরেকজনকে হতেই পারে, তাই বলে এইভাবে জোরপূর্বক একটা মানুষের ইজ্জত নষ্ট করবে, এই শিক্ষা তোমাকে কে দিয়েছে? যাই হোক, ওর সঙ্গে বেশ কিছু সময় আমি তর্ক করে আমি চলে গেলাম আমার বাড়িতে যাওয়ার পর বন্ধুরা, আমি একটা সুখবর পেলাম। গিয়ে দেখি আমার মোবাইলে একটা মেসেজ আসছে। হঠাৎ করে আমি মেডিকেলের ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি পাশ করে গেছি ডাক্তার হিসেবে, এবং আমার শহরে মহিলা ডাক্তারের একটা পদ পেয়েছি।
এবং আমি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারও হয়েছি। যাই হোক বন্ধুরা, এখন থেকে আমার নতুন জার্নি শুরু। আমি পিছনে কি হয়েছে আমার সঙ্গে সেই বিষয়ে আমি আর তাকাতে চাই না। এইভাবে চলে গেল আমার প্রায় 2 বছর। এদিকে আমার বান্ধবী রূপা, সেও ডাক্তার হয়ে গেল। হঠাৎ করে একদিন আমার বাড়ি থেকে বাবা আমাকে কল করে বলতেছে, মা রূপা, তোর জন্য তো বিয়ের পাত্র দেখতেছি। আমি বললাম, বাবা আমি বিয়ে শাদী এখন করব না, আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না। কিন্তু তখন আমার বাবার এক প্রকার জোরের মধ্যে আমাকে বিয়ে করতে হয়েছিল। কেননা আমি স্কুল ক্লাস শেষ করেছি, কলেজ জীবন শেষ করেছি, তারপর এখন আমি ডাক্তারও হয়েছি। প্রায় আমার বয়স হয়ে গেছিল অনেক বেশি, প্রায় 30 থেকে 32-এর মতো আমার বয়স হয়ে পড়েছিল। আর তাছাড়া মেয়েদের বিয়ে কিন্তু 16 থেকে 20 বছরের ভিতরেই মেয়েদের বিয়ের বয়স হয়ে যায়, আর তখনই মূলত মেয়েরা বিয়ে করে। কিন্তু সেই তুলনায় আমার বয়সটা একটু যেন বেশি হয়ে পড়েছিল। এই জন্য অনেকগুলো পাত্র আমার বিয়ের জন্য এসেছিল, কিন্তু যে পাত্রই আসতেছিল তারা কেউই আমার এজ, আমার বয়স দেখে কেউই আর রাজি হচ্ছিল না। কারণ এক প্রকার আমি অনেক বেশি বড় হয়ে গেছি, আমার শরীর স্বাস্থ্য গঠন অনেকটাই আকৃতির বড় হয়ে গেছে, বেশ কিছু জায়গায় অনেক পরিবর্তন এসেছে, আমার শরীরের বেশ কিছু জায়গায় ভাঁজ পড়ে গেছে, যেটা আসলে একজন ইয়ং বয়সের একজন যুবক ছেলে বা 25-28 বছরের একটা ছেলে দেখলে আমাকে আর রাজি হয় না। যাই হোক, অবশেষে একটা আমি বিয়ে করে ফেললাম। আর সেই ছেলেটার বয়সও তুলনামূলক একটু বেশি। ছেলের বয়স 38 ছিল, সে একজন প্রবাসী ছিল। আমি খুব খুশি মনেই তাকে বিয়ে করেছিলাম এবং আমার স্বামীর জায়গাটাও আমি তাকে দিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, এই বিয়েটা খুব একটা বেশি সুখের হলো না। বিয়ের কিছুদিন পর আমি বুঝতে পারলাম যে আমার স্বামীর একটু সমস্যা আছে। সে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে এবং অল্পতেই তার হয়ে যায়। সে যেন তার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারে না। তার উপর আমি নিজেও একজন ডাক্তার। আমি লজ্জা শরম সব কিছু ভেঙে আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম, আপনার কি কোনো সমস্যা, নাকি আপনি কোনো অসুস্থ ফিল করতেছেন? তখন আমার স্বামী আমার কাছে বিষয়টা একটু এড়িয়ে গেল, সে কোনো কিছু বলতে চাইল না। তখন আমি বললাম, দেখেন এইভাবে একটা নারী চলতে পারে না। তখন সে আমাকে বলতেছিল তার সত্যি অসুবিধা, তার সত্যি সমস্যা। তখন আমি বুঝলাম আসলে এই বয়সটাতে আসলে মেয়েদের আর্লি বিয়ে করাটাই সবচেয়ে বেটার। আমার বান্ধবী রূপা, সে বিয়ে করেছিল আমার প্রায় অনেক আগে, ডাক্তার হওয়ার আগে। এদিকে আমি ডাক্তার হয়ে গেছি, আমার বয়সও খুব তুলনামূলক বেশি। আমার বান্ধবী রূপার এক ছেলে এবং এক মেয়ে, তারা পড়াশোনা করে। এদিকে আমার যেন এখনো কোনো কিছু নেই। তাছাড়া আমার স্বামীও যেন একটু দুর্বল টাইপের। আমি ভবিষ্যতে বাচ্চার বাবা হতে পারবো কিনা একে নিয়েও দেখা গেছে দ্বিধা। আমি আমার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম এবং তার বেশ কিছু তরল পদার্থে সমস্যা ছিল। আমি কখনোই বাচ্চার মা হতে পারবো না। এই খবরটা শুনে আমার মনের ভিতর আচমকা একটা টেনশন কাজ করা শুরু করলো। আর তখন আমি আমার বান্ধবীর কাছে খোঁজ করলাম যে ওর ভাই কোথায় থাকে, কি করে এখন। আর তখনই আমি খোঁজ পেয়ে যাই আমার বান্ধবীর রূপার সেই ভাই। তখন আমাকে বলে ওর ভাই নাকি এখনো বিয়ে শাদী করে নাই। তখন আমি আমার বান্ধবীকে বললাম, বান্ধবী তোর ভাইয়ের ফোন নাম্বারটা দিতে পারবি, আমার একটু দরকার ছিল। তখন ওর নাম্বারটা নিলাম। ওর নাম ছিল নাজমুল। নাজমুলের নাম্বারটা নেওয়ার পর বন্ধুরা, আমি বেশ কিছুদিন নাজমুলকে আমি কল করি এবং কল করে একদিন ও কলটা ধরে ও আমাকে শুরুতেই একটা সালাম দেয়। দেওয়ার পরে আমি ওকে আমার পরিচয়টা দিলাম। ও আমাকে তখন বলে, আপু আমি সরি। তখন আমি না বুঝেই এই কাজটা করে ফেলেছিলাম। ওর ভিতরে এখনও সেই ভয়টা কাজ করে। আজকে প্রায় 5 থেকে 7 বছর চলে গেছে। আমি ওকে বললাম, তোমাদের বাড়ির পাশেই আমার চেম্বার, তুমি একদিন আমার সঙ্গে আসো, দেখা করো। তখন সে একদিন আসলো আমার চেম্বারে।
তারপর ওর সঙ্গে আমি একদিন আলাপচারিতায় সব কিছু খুলে বললাম। আসলে আমি অনেক দেরিতে বিয়ে করেছিলাম, কারণ আমার মা বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। কিন্তু ডাক্তার হতে হতে আসলে বিয়ে শাদী নিয়ে আমি খুব একটা বেশি টেনশন করি নাই। এখন আমার দেখো না, বয়সই চলে গেছে। তাছাড়া আমি যাকে বিয়ে করেছি তার একটু শারীরিক সমস্যা। নাজমুল, তুমি তোমার বোনের বিয়েতে আমার সঙ্গে একটা কাজ করেছিলে। আমি কিন্তু এই ঘটনা কারো কাছে এখনো পর্যন্ত খুলে বলি নাই। তুমি কি আমাকে একটু হেল্প করবে? নাজমুল তখন আমাকে বলল, আরে লতা আপু, তোমার কি হেল্প লাগবে তুমি আমাকে খুলে বলো, আমি সমস্ত হেল্প করার জন্য তোমাকে একেবারেই বসে আছি। আর তখন আমি নাজমুলকে বললাম যে আমার আর কোনো কিছু হেল্প লাগবে না, শুধু একটা জায়গায় হেল্প লাগবে, আর সেটা হচ্ছে তুমি আমাকে একটা বাচ্চা দেবে। আমার বাসায় এখন তুমি রীতিমতো প্রায় সময় যাবে এবং আমার সঙ্গে রাত কাটাবে এবং আমাকে একটা বাচ্চা দেবে। এই কথাটা শুনে নাজমুলও, আমি বুঝতে পারলাম, বেশ কিছু একটু চমকে গিয়েছিল। হঠাৎ করে এই নাজমুল ওর বোনের বিয়েতে আমার এমন একটি কাজ করেছিল, আমি রেগে গিয়েছিলাম। আর সেই নাজমুলকে এখন আমি এই কথা বলেছিলাম, ও একটু চমকে গিয়েছিল। আমি তখন নাজমুলকে বললাম, ভাই, এছাড়া আমার আর কোনো উপায় নেই, আমি কি করব? এখন আমার অবস্থা একেবারে সিরিয়াস, বিশ্বাস করো। আর তুমি কি তোমার এই বড় আপুটার জন্য এটুকু কাজ করতে পারবে না? তখন নাজমুল আমাকে আশ্বস্ত করলো যে হ্যাঁ, সে আমাকে দিবে, কিন্তু এইখানে আরেকটা ভয় আছে। ওর আপু রূপা যেন বিষয়টা কোনোভাবে জানতে না পারে। আমি তখন নাজমুলকে আশ্বস্ত করলাম, দেখো, তুমি আজ থেকে 7 বছর আগেই আমার সঙ্গে একটা ঘটনা ঘটিয়েছিলে। সেদিন আমি ইচ্ছে করলেই তোমার আপু বা তোমার পরিবারের কাছে আমি সেই বিষয়টা বলতে পারতাম। সেই বিষয়টা যেহেতু এখনও আমি বলি নাই, তাহলে আজকে আমি নিজে থেকেই তোমার কাছে এই জিনিসটা আমি চাচ্ছি। তুমি কি করে ভাবলে যে এখন আমি তোমার এই বিষয়টা আমি বলে দিব? আমি তোমাকে আশ্বস্ত করতে পারি এবং আমি এই বিষয়টা কারো কাছে বলবো না। তখন নাজমুল দেখলাম একটু খুশি হয়ে গেল। খুশি মনে আমাকে সেও সাদরে গ্রহণ করে নিল। তখন নাজমুল আমাকে বলল, ঠিক আছে। এরপর থেকে প্রায় অনেক দিন নাজমুলের সঙ্গে আমার যোগাযোগ ছিল, আমাদের বাসায় তার যাতায়াত ছিল। এইভাবেই তারপর বন্ধুরা আমার জীবন শুরু হয়। তো আসলে আমরা যারা মেয়েরা আছি, আমি এইটুকুই বলবো যে তোমরা বেশি বয়স হয়ে গেলে তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। অল্প বয়সী আসলে বিয়ে করাটা উচিত।